হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে একজন প্রাক্তন মেরিন অফিসারের গল্প শেয়ার করব, যে কিনা কোনো এক বিশেষ কারণে হঠাৎ যোগ দেয় ডাকাত দলের সাথে। কিন্তু ডাকাতি করতে গিয়ে তাদেরকে পড়তে হয় নানা রকম ঝই ঝামেলায়, পদে পদে আসতে থাকে বিপত্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, লোকটা হঠাৎ সবকিছু ফেলে ডাকাতি করতে গেল কেন? আর সে আদৌ এই সব বাধা বিপত্তি কাটিয়ে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা? এই সব প্রশ্নের উত্তর জানবো 2024 সালে রিলিজ হওয়া একটা অসাধারণ হাইস্ট মুভি দ্য ইনস্টিগেটরের গল্প থেকে। গল্পটার মধ্যে আপনি ফান, অ্যাকশন এবং ইমোশন তিনটাই খুঁজে পাবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার রোরিকে দেখতে পাই। একটা সময় ইউএস মেরিনে চাকরি করলেও বর্তমানে সে একটা ছোটখাটো কাজ করে দিন কাটাচ্ছে। একদিন সে ডক্টর রিভেরার সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলছিল। রিভেরা তাকে জিজ্ঞেস করে তার কাজের জন্য সে অনুতপ্ত কিনা। তখন রোরি বলে সে ভুল করেছে ঠিকই, তবে সে অনুতপ্ত নয়, বরং সে নিজের কাজের জন্য বেশ খুশি। কিন্তু কি এমন করেছে রোরি, সেটা জানার জন্য আমাদেরকে রোরির অতীতের গল্পটা জেনে আসতে হবে। বেশ কিছুদিন আগে ক্লাভো নামের একটা লোক রোরিকে কোনো একটা বিশেষ কাজের জন্য একটা জায়গায় ডেকে পাঠায়। সেখানে তার দেখা হয় মার্ফি নামের এক সিজকে চোরের সাথে। এরই মাঝে ক্লাভো তার বস মিস্টার বেসেগাইকে নিয়ে সেখানে আসে। তাদের মূল কাজ হলো চুরি ডাকাতি করা। বিভিন্ন ব্যাংক, জুয়েলারি শপ থেকে চুরি করা তাদের নিত্যদিনের ব্যাপার। তবে এবার তারা বড় কিছু প্ল্যান করতে যাচ্ছে। কিছুক্ষণ পর বেসেগাইয়ের পার্টনার রিচিও চলে আসে। এরপর সবাইকে নিয়ে মিশনের প্ল্যানিং শুরু করে বেসেগাই। অন্যদিকে কিছুদিনের মধ্যেই বোস্টন শহরে মেয়র ইলেকশন হতে চলেছে। সবার ধারণা এবারও গতবারের মেয়র মিশেল জিতবে। আর জেতার সাথে সাথেই শুরু হবে নানা রকম ডিলিং। বান্ডিল বান্ডিল টাকা আসবে তার হাতে, তাও সরাসরি ক্যাশ। বলাই বাহুল্য যে এই টাকার পুরোটাই কালো। আর এই সব টাকা জমা থাকবে মিশেলের ফেভারিট হোটেল ওয়ারফের স্পেশাল লকারে। যদিও তার জন্য এটা নতুন কিছু নয়, গত 4 বছরে মানুষকে আর সরকারকে ঠকিয়ে অনেক টাকা কামিয়েছে সে। কিন্তু এত কিছুর পরেও সবার ধারণা এবারও মিশেলই জিতবে। তার বিপরীতে লড়াই করার মতো সাহস আর কারো নেই। তবে এবার অবশ্য চই নামের একজন চাইনিজ আমেরিকান মিশেলের বিপরীতে দাঁড়িয়েছে। তবে তার জেতার সম্ভাবনা নেই বললেই চলে। তো বেসেগাই ওয়ার্ফ হোটেল থেকে ওই টাকাগুলো চুরি করার প্ল্যান করে। সে খবর পেয়েছিল ইলেকশনের রাতে মিশেল সেখানে একটা পার্টির আয়োজন করেছে। ব্যাপারটা কিছুটা গাছে কাঁঠাল গোফে তেলের মতো। ইলেকশনের খোঁজ নেই, কিন্তু পার্টির প্রিপারেশন হয়ে গিয়েছে। যাই হোক, তাদের প্ল্যান ছিল যে ইলেকশনের রাতে যখন সবাই পার্টিতে ব্যস্ত থাকবে, সেই সুযোগে তারা কাজটা সেরে ফেলবে। না হলে পরদিন টাকাগুলো মেয়র অফিসে শিফট করা হলে তারা আর এই সুযোগ পাবে না। বেসেগাই তাদেরকে জানায় ওই লকারে এত পরিমাণ টাকা থাকবে যেটা হয়তো আজ পর্যন্ত তারা চোখেই দেখেনি। কাজটা সাকসেসফুল হলে তারা লালে লাল হয়ে যাবে। তবে রোরির সেসব নিয়ে তেমন মাথা ব্যথা ছিল না। সে বেসেগাইকে জানিয়ে দেয় তার মাত্র $32,480 প্রয়োজন। অতটুকু পেলেই তার চলবে, কিন্তু তার থেকে আবার কম হলেও হবে না। বেসেগাই তার কথা মেনে নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রোরির এক্স্যাক্টলি এই অ্যামাউন্টের টাকাটাই কেন প্রয়োজন? আর এর উত্তরও আমরা সামনেই জানতে পারবো। বেসেগাইদের প্ল্যানিং বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ রোরির মনে প্রশ্ন উঠে যে মিশেলের পরিবর্তে চই জিতে গেলে কি হবে। কেননা অতীতে মিশেলের দুর্নীতির কথা ভেবে মানুষ এবার চইকেই জিতে দিতে পারে। তবে বেসেগাই ব্যাপারটা মানতে রাজি না। তার ধারণা কোনো চাইনিজ লোক মেয়র হতেই পারে না। তাই রোরির কথা উপেক্ষা করে তারা প্ল্যানিং চালিয়ে যায়। তো তাদের প্ল্যান ছিল যে রোরিরা বোটে করে ওয়ার্ফে পৌঁছাবে। এরপর পেছনে সিঁড়ি দিয়ে সোজা চলে যাবে কিচেনে ওই সময় বড়জোর 5-6 জন স্টাফ থাকার কথা। তাদেরকে জিম্মি করে তারা সোজা চলে যাবে ওই লকারের কাছে। কিচেনের পাশেই লকারটা ছিল, তাই এই কাজে খুব বেশি সময় লাগবে না। আর কাজ শেষে ক্লাভো টাকাগুলো বেসেগাইয়ের হাতে তুলে দিয়ে রোরিদের নিয়ে গা ঢাকা দেবে। আর কিছুদিন পর পরিস্থিতি শান্ত হলে রিচি গিয়ে সবার ভাগের টাকা তাদের বুঝিয়ে দিয়ে আসবে। তো সবাই এখন সেই প্ল্যান অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করে। সম্পূর্ণ প্রস্তুতি শেষে তারা ইলেকশনের অপেক্ষা করতে থাকে। আর সেই সাথে ক্লাভো রোরি আর মার্ফিকে বুঝিয়ে দিতে থাকে যে তাদেরকে কখন কি করতে হবে। রোরি তখন সবকিছু খাতায় নোট করতে শুরু করে। সেটা দেখে ক্লাভো হতবাক হয়ে যায়। ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের নোট কে রাখে ভাই? কিন্তু রোরি বেচারাই বা কি করবে? এটা তার লাইফের প্রথম ডাকাতি। তার খুব নার্ভাস লাগছিল যে সে কিছু ভুলে না যায়। যাই হোক, ইলেকশনের রাতে তারা তৈরি হয়ে বেরিয়ে পড়ে তাদের মিশনে। ক্লাভো তাদেরকে আগেই বলে দিয়েছিল তাদেরকে ঠিক 6টা 7 মিনিটে বেরিয়ে আসতে হবে, না হলে গার্ডরা চলে আসলে তারা আর পালাতে পারবে না। তো সেই কথা মতো তারা নদীপথে পৌঁছে যায় হোটেলে। এরপর প্ল্যান অনুযায়ী পেছনের রাস্তা ধরে চলে যায় কিচেনে। কিন্তু সেখানে গিয়ে তাদের মাথায় ছোটখাটো একটা বাজ পড়ে। তারা ভেবেছিল সেখানে 5-6 জন মানুষ থাকতে পারে।
তাই রোরি সঙ্গে করে 6টা টাই ব্যান্ড নিয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেদিন সেখানে 10-15 জনের উপরে স্টাফ ছিল। সেটা দেখে রোরিরা বেশ ঘাবড়ে যায়। তবে ক্লাভো সবাইকে সাহস দেয় যে তারা কোনোভাবে বিষয়টা সামলে নেবে। এরই মাঝে স্টাফদের একজনের কাছ থেকে তারা জানতে পারে যে ইলেকশনে মিশেল নয় বরং চই জিতেছে। এই কথা শুনে তাদের মাথায় এবার পুরো আকাশটাই ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই তাদের সব প্ল্যান বানচাল হয়ে যায়। আসলে সব থেকে স্টুপিড ব্যাপার হলো তারা এত বড় একটা প্ল্যান করেছে অথচ আসল জিনিস অর্থাৎ ইলেকশনের রেজাল্টের ব্যাপারে কোনো খোঁজ নিতেই ভুলে গিয়েছে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? তবে এত বড় একটা ধাক্কা খেয়েও তারা নিজেকে সামলে নেয়, কারণ তাদের মনে হচ্ছিল মেয়রের লকারে এখনো অনেক টাকা আছে। সেগুলো যেহেতু কালো টাকা তাই সেগুলো ব্যাংকে রাখা সম্ভব নয়। এই কথা ভেবেই ক্লাভো ম্যানেজারকে ভয় দেখিয়ে লকারের কাছে নিয়ে যায়। ম্যানেজার তাকে বোঝানোর চেষ্টা করে যে লকারের ভেতর কিছুই নেই, কিন্তু ক্লাভো তার কথা শোনে না। তখন ম্যানেজার লকারটা খুলে দিলে দেখা যায় সেখানে টাকা তো দূরের কথা, একটা কয়েনও পড়ে নেই, শুধু কয়েক টুকরো কাগজ পড়ে আছে। ম্যানেজার তাকে জানায় লকারে টাকা ছিল ঠিকই, তবে সবগুলো ওই দিন সকালেই সেখান থেকে শিফট করে দেওয়া হয়েছে, কারণ মিশেল ভেবে রেখেছিল ইলেকশনে জিতলে তার কাছে আরো অনেক টাকা আসবে, তাই আগের টাকা সরিয়ে নতুন টাকা রাখার জন্য জায়গা করে রেখেছে সে। সেটা শুনে ক্লাভো হতাশ হয়ে যায়। সে তখন ওই কাগজগুলোই ব্যাগে ভরে দিতে বলে। তার কথা শুনে ম্যানেজার একটু অবাক হয়, কিন্তু ক্লাভোর তাতে কিছুই যায় আসে না। তাকে ব্যাগ ভর্তি করতে বলা হয়েছিল তাই সে সেটাই করেছে। মানে কতটা বোকা হলে মানুষ ডাকাতি করতে এসে সব অদ্ভুত কাজ করতে পারে। এমন সময় রোরি আর মার্ফি সেখানে এসে লকার খালি দেখে জানতে চায় টাকাগুলো কোথায় গেল। ক্লাভো তখন তাদেরকে সবটা বুঝিয়ে বলে। এরই মাঝে ম্যানেজার ক্লাভোর উপর অ্যাটাক করে তার মুখের মাস্কটা খুলে ফেলে। তখন ক্লাভো রেগে গিয়ে তার উপর অ্যাটাক করতে গেলে রোরি আর মার্ফি তাকে ধরে নিয়ে সেখান থেকে বেরোতে শুরু করে, কিন্তু বেরোতে গিয়ে বাঁধে আরেক ঝামেলা। তারা বেরোনোর রাস্তাই ভুলে যায়, তাই এবার রাস্তা খোঁজার জন্য এদিক সেদিক চক্কর কাটতে থাকে তারা। এদিকে মিশেল ইলেকশনে জিততে না পারায় সে এবং তার সঙ্গীরা খুব চিন্তায় পড়ে যায়, কারণ চই যখন পরদিন সকালে অফিসে গিয়ে মিশেলের গত 4 বছরের হিসাব নিকাশ দেখবে তখনই তো তার সব দুর্নীতি ধরা পড়ে যাবে। তখন তাকে জেলে যাওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না। সে বুঝতে পারছিল না কিভাবে সে এই সব কিছু সামাল দেবে। এরই মাঝে হঠাৎ রোরিরা ঘুরতে ঘুরতে পৌঁছে যায় মেয়রের সামনে। সেখানে আর্মি চিফও উপস্থিত ছিল। তবুও তারা সাহস দেখিয়ে মেয়রদেরকে জিম্মি করে তাদের কাছে যা কিছু আছে সবকিছু দিয়ে দিতে বলে। মেয়র তাদেরকে সাবধান করে দেয়, কিন্তু ক্লাভোরা একটুও ভয় পায় না। তারা সেখানে থাকা সবার টাকা পয়সা, দামি ঘড়ি, এমনকি মিশেলের দাদার গিফট করা ব্রেসলেটটাও নিয়ে নেয়। মিশেল তাদেরকে রিকোয়েস্ট করে ব্রেসলেটটা অন্তত তাকে দিয়ে দিতে, কারণ সেটা তার দাদার শেষ চিহ্ন ছিল। কিন্তু ক্লাভো তার কোনো কথাই শোনে না। এরই মাঝে হঠাৎ একটা লোক এসে সেখানে গুলি চালাতে শুরু করে। সেটা দেখে আর্মি চিফ তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু সেই গোলাগুলিতে ক্লাভো সেখানেই মারা যায়, আর মার্ফিও গুরুতরভাবে আহত হয়। এইসব দেখে রোরি খুব ভয় পেয়ে যায়। সে কোনো মতে মার্ফিকে নিয়ে পালাতে শুরু করে। তাদের হাতে আর বেশি সময় ছিল না, অলরেডি 6টা 7 বেজে গিয়েছিল, কিন্তু মার্ফির হাঁটার মতো শক্তি ছিল না। তখন রোরিও আর তাকে একা ফেলে যেতে পারে না, তাকে নিয়েই সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় ঘুরে ফিরে তারা আবার পৌঁছে যায় কিচেনে। সেখানে অলরেডি ততক্ষণে একজন গার্ড পৌঁছে গিয়েছিল। সেটা দেখে রোরি বেশ ভয় পেয়ে যায়। তখন মার্ফি ওই গার্ডকে গান পয়েন্টে রেখে তার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। মার্ফির অবস্থা খারাপ দেখে রোরি গাড়ি ড্রাইভ করতে চাইলে মার্ফি তাকে বাধা দিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করতে শুরু করে। এক হাত দিয়ে গাড়ি সামলানো তার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। একটা সময় সে ইমব্যালেন্স হয়ে এক পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এতে পেট্রোলিংয়ে থাকা পুলিশরা তাদের পেছনে পড়ে যায়। মার্ফি কোনো মতে গাড়িটা নিয়ে তাদের হাত থেকে পালাচ্ছিল। এরই মাঝে হঠাৎ একটা শব্দ শুনে সে ভীষণ ঘাবড়ে যায় আর ফিসফিস করে রোরিকে দ্রুত সিট বেল্ট পরে নিতে বলে। রোরি বুঝতে পারছিল না মার্ফি হঠাৎ ফিসফিস করছে কেন, তবে সে কোনো উচ্চবাচ্য না করে সিট বেল্টটা পরে নেয়। তখন মার্ফি গাড়িটা নিয়ে একটা ফাঁকা গোডাউনের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপর গাড়ি থামিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে। তার পেছন পেছন রোরিও বেরিয়ে আসে, তবে মার্ফির কাজের মাথামুন্ডু সে কিছুই বুঝতে পারে না। সে মার্ফিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তাদের গাড়ির পেছনে কেউ একজন বসে আছে, আর সেই শব্দটাই সে শুনেছে। রোরি সেটা শুনে অবাক হয়ে যায়। গাড়ির ভিতর মানুষ আসবে কোথা থেকে? তখন মার্ফি বলে তারা যখন হোটেল থেকে পালাচ্ছিল তখন শুধুমাত্র একজন গার্ডকে দেখতে পেয়েছে, কিন্তু সেখানে তো থাকার কথা 2 জন গার্ড, অর্থাৎ ওই দ্বিতীয় গার্ড নিশ্চয়ই গাড়ির ভেতর লুকিয়ে বসে আছে। কিন্তু রোরি সেটা মানতে চায় না। তার মাথার ভেতর তখনও শুধু টাকার চিন্তাই ঘুরপাক খাচ্ছিল। তাই সে মনে করে ভেতরে হয়তো কোনো টাকার ব্যাগ রাখা আছে, আর সেটার শব্দই মার্ফি শুনেছে, যে কারণে সে এবার গেট খুলে ভিতরে চেক করতে চায়। কিন্তু মার্ফি তাতে রাজি হয় না, কারণ সে জানতো গেট খুললেই লোকটা তাদের উপর অ্যাটাক করবে। তবে রোরিও নাছোড়বান্দা,
তার জোরাজুরিতে মার্ফি গেট খুলতে বাধ্য হয়। গেট খোলার সাথে সাথেই ভেতরে থাকা গার্ড সত্যিই তাদের উপর অ্যাটাক করে। যদিও সৌভাগ্যবশত মার্ফি তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দেওয়াতে কারো কোনো ক্ষতি হয় না। এরপর দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু করে। তারা একজন আরেকজনকে রাগাতে থাকে। একটা পর্যায়ে মার্ফি গার্ডকে বলে তার 1 থেকে 3 গোনার মধ্যেই ওই গার্ডকে বেরিয়ে আসতে হবে। এরপর তাদের মধ্যে ফাইট হবে। গার্ড তার কথা মেনে নিলে মার্ফি কাউন্টিং শুরু করে। তবে 1 বলার পরেই সে চুপচাপ রোরিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে তাদের দেরি দেখে গার্ড বাইরে বেরিয়ে এসে দেখে মার্ফিরা ততক্ষণে উধাও হয়ে গিয়েছে। এদিকে সেখান থেকে পালিয়ে তারা একটা বিল্ডিংয়ের সামনে এসে কতগুলো গাড়ি দেখতে পায়। মার্ফি সেখান থেকে একটা গাড়ি স্টার্ট করে রোরিকে তাতে উঠে বসতে বলে। রোরি তাকে বিনা চাবিতে গাড়ি স্টার্ট করতে দেখে অবাক হয়ে যায়। যদিও চোরদের তো এসবের প্র্যাকটিস থাকে, তাই সে কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে। সে মার্ফিকে এই অবস্থায় গাড়ি চালাতে নিষেধ করে, কিন্তু মার্ফি তার কথা মানতে চায় না। তার সন্দেহ ছিল রোরিকে গাড়ি চালাতে দিলে রোরি তাকে ফেলে রেখে চলে যাবে। যাই হোক, তারা গাড়ি নিয়ে রাস্তার পাশে একটা হলুদ বাড়িতে গিয়ে ওঠে। মার্ফি সবসময় যে বারে আড্ডা দিত ওই বাড়িটা সেই বারের মালিক কেলির, তবে সেখানে কেউ থাকতো না, যে কারণে তারা অনায়াসে সেখানে থাকতে শুরু করে। অন্যদিকে মিশেল ওই শহরের বেস্ট অফিসার ফ্রান্সিসকে ওই ব্রেসলেট উদ্ধারের দায়িত্ব দেয়। ফ্রান্সিসের কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগে। কি এমন আছে ওই ব্রেসলেটে যার কারণে মিশেল সেটা পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে? তখন মিশেলের অ্যাসিস্ট্যান্ট জানায় সেটার সাথে মিশেলের ইমোশন জড়িয়ে আছে। তাই ফ্রান্সিস আর কথা না বাড়িয়ে ব্রেসলেটের খোঁজে বেরিয়ে পড়ে। প্রথমেই সে বেসেগাইয়ের পার্টনার রিচির কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কারণ সে খুব ভালো করেই জানতো এসবের সাথে রিচি কোনো না কোনোভাবে জড়িত। তবে রিচি কোনো কিছুই স্বীকার করে না। এরপর ফ্রান্সিস সেখান থেকে চলে গেলে রিচি দ্রুত বেসেগাইকে ফোন করে বিষয়টা জানায়। বেসেগাই সেই সময় অন্য শহরে গিয়ে গা ঢাকা দিয়েছিল। রিচির মুখে ফ্রান্সিসের কথা শুনে সে একটু টেনশনে পড়ে যায়। তবে সে রিচিকেই সবকিছু সামলাতে বলে ফোনটা কেটে দেয়। রিচি তখন রোরিকে ফোন করলে জানতে পারে ক্লাভও মারা গিয়েছে আর মার্ফিরও গুলি লেগেছে। তাকে দ্রুত ট্রিটমেন্ট না করালে সেও মারা যাবে। সেটা শুনে রিচি তাকে বলে যে সে দ্রুতই তাদের অ্যাড্রেসে ডক্টর পাঠানোর ব্যবস্থা করছে। সেটা শুনে রোরি একটু স্বস্তি পায়। এরপর সে গিয়ে তাদের চুরি করা জিনিসগুলো বের করতে শুরু করে। সেখানে বেশ কিছু টাকা ছিল, তবে সেটা রোরির জন্য যথেষ্ট ছিল না, তাই সে একটু হতাশ হয়ে যায়। তখন মার্ফি তার কাছে জানতে চায় যে তার এক্স্যাক্টলি $32,480 কেন লাগবে। এবার রোরি জানায় এটা আসলে তার ছেলের জন্য লাগবে। মূলত তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে আর তার ছেলে এখন তার ওয়াইফের সাথেই থাকছে। তাই ছেলের কাস্টডি পাওয়ার জন্য তাকে কোর্টে বেশ কিছু টাকা খরচ করতে হবে। সেই সাথে ছেলের স্কুল ফিস এবং অন্যান্য খরচ মিলিয়ে তার এখন মোট $32,480 প্রয়োজন। টাকাটা না পেলে সে তার ছেলের সাথে দেখা করতে পারবে না। এটা ভেবে সে আপসেট হয়ে যায়। এরই মাঝে তাদের ডোরবেল বেজে উঠলে রোরি মনে করে নিশ্চয়ই ডক্টর এসেছে, কিন্তু দরজা খোলার সাথে সাথেই তারা দেখতে পায় সেটা ডক্টর নয়, বরং তাদের গ্রুপেরই একজন এক্স সদস্য বনি, সাথে তার গার্লফ্রেন্ডও ছিল। তাদেরকে মূলত রিচি পাঠিয়েছিল মার্ফি আর রোরিকে মেরে ওই ব্রেসলেটটা উদ্ধার করার জন্য। তাই তারা ভেতরে ঢুকেই ব্রেসলেটটা নিয়ে মার্ফিদের দিকে গান পয়েন্ট করে। তখন মার্ফি তাকে সতর্ক করে দেয় যে তাদের রুমের গ্যাসের লাইন অন করা আছে, অর্থাৎ গুলি করার সাথে সাথেই বাড়িটা ব্লাস্ট হয়ে যাবে। সেটা শুনে বনি একটু তাচ্ছিল্য স্বরে বলে যে ব্লাস্ট হলে শুধু তারাই নয়, মার্ফিরাও তো মারা যাবে। তখন মার্ফি তাকে জানায় যে সে তো অলরেডি গুলিবিদ্ধ, এমনিতেই সে মারা যাবে। আর রোরিরও বলতে গেলে কেউই নেই, তাই সে মারা গেলেও কোনো সমস্যা হবে না। তার কথা শুনে বনি এবার একটু ঘাবড়ে যায়। আর মার্ফি সেই সুযোগে তার কাছ থেকে গাড়ির চাবি আর ব্রেসলেটটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বনি তাকে ফলো করতে গেলে ঠিক সেই সময় বাড়ির ভেতর বিশাল এক ব্লাস্ট হয়, আর তাতে বনি এবং তার গার্লফ্রেন্ড আহত হয়। এদিকে মার্ফির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে পড়েছিল, তাই রোরি তাকে নিয়ে সোজা চলে যায় ডক্টর রিভেরার কাছে। রোরি তাকে মার্ফির ট্রিটমেন্ট করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু রিভেরা তাতে রাজি হয় না, কারণ পুলিশরা রোরিদের পেছনে পড়ে আছে। এখন সে যদি রোরিকে সাহায্য করে তাহলে পুলিশ তাকেও অ্যারেস্ট করবে। তখন রোরির মাথায় একটা আইডিয়া আসে। সে রিভেরাকে তাদের কাছে জিম্মি হতে বলে, এতে পুলিশ আর তাকে সন্দেহ করবে না। রিভেরার কাছে আইডিয়াটা বেশ ভালোই লাগে, তাই সে রোরিদেরকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে মার্ফির ট্রিটমেন্ট শুরু করে। কিছুক্ষণ পর রোরি হঠাৎ দেখতে পায় রিভেরা আড়ালে গিয়ে কারোর সাথে কথা বলছে। সে রিভেরাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সে পুলিশকেই ফোন করেছে। সেটা শুনে রোরি ভীষণ ঘাবড়ে যায়। রিভেরা তখন তাকে আশ্বস্ত করে যে সে পুলিশকে রোরির মানসিক সমস্যার ব্যাপারে জানিয়েছে, তারা তাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু রোরি ভালো করেই জানতো পুলিশ কি করবে আর না করবে, তাই সে দ্রুত মার্ফিকে নিয়ে বেরিয়ে যায়। রিভেরা তখন তার পেছন পেছন গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে তার এই কাজটা করা ঠিক হচ্ছে না, সে তো এরকম মানুষই না। কিন্তু রোরি তার কোনো কথাই শোনে না,
শুধু বলে দেয় সে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারলেই সবকিছু ছেড়ে দিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ততক্ষণে পুলিশ সেখানে পৌঁছে যায়। সেটা দেখে রোরি মার্ফিকে নিয়ে গাড়িতে উঠে বসলে রিভেরাও তাদের সাথে গাড়িতে উঠে যায়। সেটা দেখে রোরি একটু অবাক হয়। তখন রিভেরা জানায় রোরি যেহেতু তার পেশেন্ট, তাই সে রোরিকে কোনোভাবেই একা ছাড়তে পারবে না। রোরি তখন রিভেরাকে নিয়েই পালাতে শুরু করে। সেটা দেখে পুলিশও তাদের উপর অ্যাটাক করতে থাকে। তারা কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে মিস্টার কেলির বারে গিয়ে আশ্রয় নেয়। দিনের বেলায় বার বন্ধ থাকে বলে জায়গাটা একেবারেই ফাঁকা ছিল, তাই মার্ফিরা ওয়াশরুমের ভেন্টিলেটরের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এদিকে মিশেল ওই ব্রেসলেটটা না পাওয়াতে একেবারে পাগল প্রায় হয়ে উঠেছে। অন্যদিকে অফিসের স্টাফ এবং মিডিয়ার লোকেরা বিল্ডিংয়ের বাইরে ধর্ণা দিয়েছে তাকে অফিস থেকে বের করার জন্য, কিন্তু মিশেল জিদ করে বসে আছে যে সে কোনোভাবেই তার অফিস থেকে বেরোবে না। কিন্তু ঠিক কেন, এর উত্তরটাও আমরা সামনে জানতে পারবো। তো পরের সিনে দেখা যায় রোরিরা বারে বসে তাদের পরবর্তী প্ল্যান নিয়ে ডিসকাস করছিল। সেখানে কথায় কথায় মার্ফি রিভেরার সাথে একটু ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু রিভেরা তাকে পাত্তা দেয় না। এরই মাঝে তারা দেখতে পায় বারের বাইরে পুলিশের একটা ভ্যান এসে দাঁড়িয়েছে। সেটা দেখেই তারা দ্রুত বেসমেন্টে লুকিয়ে পড়ে। সেখানেও মার্ফি তার ফ্ল্যাটিং চালিয়েই যাচ্ছিল, কিন্তু কোনো লাভ হয় না। এমন সময় কেলি এসে বেসমেন্টের দরজা খুলে তাদেরকে বাইরে বের করে আনে। বাইরে বেরোলে তারা দেখতে পায় তাদের জন্য পুলিশ অফিসার ফ্রান্সিস অপেক্ষা করছে। তাকে দেখে ভয়ে রোরিদের গলা শুকিয়ে যায়। তারা মনে মনে ভাবে এবার আর তাদের পালানোর কোনো উপায় নেই, কিন্তু ফ্রান্সিস তাদেরকে অবাক করে দিয়ে জানায় সে রোরিদের অ্যারেস্ট করতে নয়, বরং ওই ব্রেসলেটটা নিতে এসেছে। সেটা শুনে মার্ফির একটু খটকা লাগে। সে জানতে চায় ওই ব্রেসলেটে এমন কি আছে যার কারণে মিশেল ফ্রান্সিসের মতো একজন অফিসারকে সেটা নিতে পাঠিয়েছে। ফ্রান্সিস তখন বলে এটা তার দেখার বিষয় নয়, তাকে ব্রেসলেটটা নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, আর তাই সে সেটাই নিতে এসেছে এবং সেটা নিয়ে সে চুপচাপ চলে যাবে। মার্ফি তখন তাকে সেই ব্রেসলেটটা দিয়ে দেয়। তাই ফ্রান্সিসও তার কথা মতো রিভেরাকে তাদের কাছ থেকে মুক্ত করে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু ততক্ষণে অন্যান্য পুলিশরাও সেখানে পৌঁছে গিয়েছিল। তারা যখন ওই বারে অ্যাটাক করতে যাবে ঠিক সেই মুহূর্তে ওই বারেও একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়, অর্থাৎ মার্ফি সেখানকার গ্যাসের লাইনটাও লিক করে রেখেছিল। তো পুলিশটা মনে করে ওই ব্লাস্টে হয়তো রোরিরা মারা গিয়েছে, তাই তারা এবার শান্ত হয়ে যায়। কিন্তু পরবর্তীতে দেখা যায় রোরিরা মারা যায়নি। তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে একটা পাবলিক বাসে উঠে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তারা যাবে কোথায়, এটা নিয়েই দুজনের মধ্যে ডিসকাশন চলছিল। মার্ফির ইচ্ছা ছিল সে কানাডার মন্ট্রেলে যাবে, কিন্তু সেখানে যাওয়ার জন্য তো তাদের ভিসা নেই, আর যাওয়ার মতো টাকাও নেই। তার উপর আবার সেখানে বছরের বেশিরভাগ সময়ই বরফ পড়ে। তো এই সাধারণ পোশাকে সেখানে যাওয়ারও তো প্রশ্নই ওঠে না। বরফে জমে একেবারে আইসক্রিম হয়ে যাবে তারা। তাই রোরি তার কথা মানতে চায় না। তাছাড়া তার ফোকাস এখন শুধুমাত্র টাকার দিকে, অন্য কোনো দিকে নয়। তাই সে ভাবতে থাকে কিভাবে টাকা জোগাড় করা যায়। এরই মাঝে মেয়র মিশেলের নামের একটা প্ল্যাকার্ড দেখে তাদের মাথায় একটা আইডিয়া আসে। মার্ফি হঠাৎ করেই কিছু নম্বর বলতে শুরু করে। সেটা শুনে রোরি অবাক হয়ে যায়। আসলে ওই নম্বরগুলো মিশেলের ব্রেসলেটের পেছনে লেখা ছিল, আর ওই নাম্বারগুলোর জন্যই মিশেল ওই ব্রেসলেটটা পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে নাম্বারটা কিসের? আসলে নাম্বারটা হলো মিশেলের অফিসে থাকা তার পার্সোনাল লকারের, যার ভেতরে তার এযাবৎকালের জমানো সব টাকা পয়সা আছে। এবং এই কারণেই সে অফিস থেকে বের হতে রাজি হচ্ছে না। সে অনেক মেকানিককে ডেকে লকারটা ভাঙার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এটা নিয়ে বেচারা ভীষণ টেনশনে আছে। তো রোরিরা সেটা বুঝতে পেরে এবার দ্বিতীয়বারের মতো ওই টাকাগুলো চুরি করার প্ল্যান বানায়। এদিকে মিশেল ততক্ষণে ব্রেসলেটটা হাতে পেয়ে লকার খুলে তার অ্যাসিস্ট্যান্ট অ্যালেনের সাথে মিলে টাকাগুলো গোছাতে শুরু করে। এমন সময় হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেলে সে বেশ ঘাবড়ে যায়, কারণ সরকারি ভবনে ইলেকট্রিসিটি যাওয়ার প্রশ্নই ওঠে না। সে বুঝে যায় এর পেছনে কোনো না কোনো রহস্য আছে। অবশ্য তার ধারণা সঠিকই, ইলেকট্রিসিটি যাওয়ার পেছনে মার্ফি আর রোরির হাত ছিল। তারা মিশেলের অফিসের পেছনে গিয়ে পাইপের মধ্যে আগুন ধরিয়ে দেয়। এতে পাইপ বেয়ে ধোঁয়া সব দিকে ছড়িয়ে পড়লে ফায়ার অ্যালার্ম বেজে উঠে, সেই সাথে ইলেকট্রিসিটিও চলে যায়। তখন পুরো বিল্ডিংয়ে তোলপাড় শুরু হয়। সেই সুযোগে মার্ফি আর রোরি ফায়ার ফাইটার সেজে অফিসের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ততক্ষণে আসল ফায়ার ফাইটাররাও সেখানে পৌঁছে সবাইকে উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে মার্ফিরা কোনো মতে তাদেরকে এড়িয়ে মেয়রের রুমের দিকে যেতে শুরু করে, যার পথে তারা দেখতে পায় আসল ফায়ার ফাইটাররা মেয়রকে জোর করে ধরে নিচে নিয়ে যাচ্ছে, যাতে তার কোনো ক্ষতি না হয়। কিন্তু মেয়র তার লকার ছেড়ে যেতে নারাজ। যাই হোক, তাকে চলে যেতে দেখে রোরিরা বেশ খুশি হয়ে যায়। তারা রুমে গিয়ে দেখে সেখানে শুধুমাত্র অ্যালেন রয়েছে। এবার রোরিরা তাকে টাকার লোভ দেখালে অ্যালেন তাদের সাথে কোঅপারেট করতে রাজি হয়ে যায় এবং মার্ফিরা ওই লকার থেকে টাকা কালেক্ট করায় ব্যস্ত হয়ে পড়ে। এরই মাঝে পুলিশ ওই বিল্ডিং বরাবর ফায়ারিং করতে শুরু করে, কিন্তু যখন তারা জানতে পারে সেখানে মেয়রের অ্যাসিস্ট্যান্ট জিম্মি হয়ে আছে,
তখন তারা ডক্টর রিভেরাকে ভেতরে পাঠিয়ে দেয় রোরিদের সাথে নেগোশিয়েট করার জন্য। সেখানে পৌঁছে এত টাকা দেখে রিভেরার মনে একটু লোভ জাগে, তবে পরক্ষণে সে নিজেকে কন্ট্রোল করে রোরিকে বোঝাতে শুরু করে যে তার এসব করা উচিত হচ্ছে না, এই টাকাগুলোর উপর তার কোনো অধিকার নেই। সেটা শুনে রোরি এবার তার মন পরিবর্তন করে ফেলে। এদিকে অ্যালানও তখন টাকা নিতে রাজি হয় না, বরং সে মিশেলের দুর্নীতির সব ডকুমেন্টগুলো রোরিকে দিয়ে দেয় সেটা পুলিশের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তবে রিভেরা চাচ্ছিল না রোরি পুলিশের কাছে ধরা পড়ে জেল খাটুক, তাই সে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু তারা পালাবে কিভাবে? পুরো বিল্ডিংই তো পুলিশ ঘিরে ফেলেছে। কিছুক্ষণ চিন্তার পর তারা রিভেরা আর অ্যালেনকে নিচে পাঠিয়ে দেয়। রিভেরা এসে পুলিশকে জানায় রোরিরা এখনই নিচে নামছে, কিন্তু পরক্ষণেই রোরিদের বদলে মেয়রের বড় বড় টাকা ভর্তি আলমারিগুলো নিচে এসে পড়ে, আর সেখান থেকে কারি কারি টাকা বাতাসে উঠতে শুরু করে। টাকা দেখে নিচে থাকা লোকগুলো আর লোভ সামলাতে পারে না, তারা এসে ঝাঁপিয়ে পড়ে ওই টাকার উপর। এতে সেখানে একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি হলে সেই সুযোগে রোরিরা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। টাকাগুলো এভাবে লুট হতে দেখে মিশেলের কলিজাটা একেবারে ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু বুকে পাথর রেখে সে সবাইকে বলে দেয় ওই টাকা তার নয়। যদিও পুলিশ আর মিডিয়ার সত্যিটা বুঝতে আর বাকি থাকে না। এদিকে রোরিরা তাড়াহুড়ো করে গাড়ি চালাতে গিয়ে আবারও পুলিশের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দেয়। এতে অন্যান্য পুলিশরা তাদের পেছনে পড়ে যায়, আর কোনো মতে তাদের হাত থেকে পালাতেই তাদের সামনে আবারও অফিসার ফ্রান্সিস এসে হাজির হয়। তখন মার্ফি তার সাথে একটা ডিল করে যে তারা ফ্রান্সিসকে মিশেলের কুকর্মের সব প্রমাণ দিয়ে দেবে, তার বদলে ফ্রান্সিস তাদের যেতে দিতে হবে। কিন্তু ফ্রান্সিসের মতো সৎ অফিসার তো আর কোনো রকম আইন বিরোধী কাজ করতে পারে না, তাই সে তাদের দুজনকে অ্যারেস্ট করে নেয়। এর কিছুদিন পর তাদের ছেড়ে দেওয়া হলে মার্ফিরা দুজনই আবারও তাদের পুরনো জীবনে ফিরে যায়, আর তাদের দেওয়া প্রমাণের ভিত্তিতে মিশেলকে অ্যারেস্ট করা হয়। এদিকে রিচি এবং বেসেগাইও পুলিশের হাত থেকে পালিয়ে মন্ট্রেলে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানকার হাড়হিম করা ঠান্ডায় তারা আর নড়তে পারেনি। বর্ডার পুলিশের কাছে ধরা পড়তে হয়েছে তাদের। এরপর সিন শিফট হলে দেখা যায় রোরি ফাইনালি তার ছেলের সাথে দেখা করার সুযোগ পেয়েছে। আসলে সেদিন সে ওই লকারগুলো নিচে ফেলার আগে তার প্রয়োজনীয় টাকা নিয়ে রিভেরার কাছে দিয়ে দিয়েছিল, যে কারণে পুলিশ তাদের কাছে আর কোনো টাকা পয়সা পায়নি। তো এতদিন পর ছেলেকে সামনে পেয়ে রোরির মনটা শান্ত হয়। অন্যদিকে মার্ফি চলে যায় রিভেরার সাথে দেখা করতে। তাকে দেখে রিভেরা বাইরে বেরিয়ে আসে এবং তার পাশে বসে মায়াভরা দৃষ্টিতে তার দিকে তাকায়। সেখান থেকেই শুরু হয় তাদের ভালোবাসার নতুন গল্প। তবে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটা চোর পুলিশের হলেও এর কিন্তু আরেকটা অ্যাঙ্গেল আছে। একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসলে এত বড় ঝুঁকি নিতে পারে সেটা আজকের গল্পে খুব সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে। আসলে বাবারা এমনই, সন্তানের জন্য যে কোনো কিছুই করতে পারে। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।